Hello, my dear students of MEH Arif College. Hope you are well by the grace of Almighty Allah. This is A.K. Azad who is going to take a class on English first paper. In the previous classes, we studied various sorts of English passages from various sorts of units and lessons. And today, we are going to take an important class for you, and I think this passage will be very much helpful for your HSC exam because it is very important passage. You know, there is an intention to study a passage. If we study passages, we will get an extraordinary idea about the story of the passage, and we will be able to learn various sorts of word meaning, I mean vocabulary, that will be helpful to be an expert in English sector in session. So what should you do? If you think a little, you will get easily. I think there is no need of exciting about this matter again and again. My dear students, we should not spend our time in vain. We should go to the passage as soon as possible. The students who are studying textbook, you have to open Unit 6, Lesson 3, and the students who are studying Shamshad book, you have to open Model Question 29. Now let's start our classes. It is very much important passage. Now look at the passage. Children's right to education also implies that the schools they go to will have a pleasant and learning friendly environment where everyone will have an enjoyable time. দেখো, শিক্ষাক্ষেত্রে শিশু অধিকার নির্দেশ করে যে যে সমস্ত স্কুলে শিশুরা যাতায়াত করে সে সমস্ত স্কুলগুলো আনন্দঘন, শিক্ষাবান্ধব, মানে শেখার জন্য বন্ধুত্বপূর্ণ ও অনুকূল পরিবেশ সেখানে থাকতে হবে। টিচার্স উইল বি কাইন্ড, এবং সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষিকারা হবে অত্যন্ত দয়ালু, কেয়ারিং, অত্যন্ত যত্নবান, অ্যান্ড সাপোর্টিভ, এবং সহযোগিতাপূর্ণ। তারা হবে সহায়ক। তারা স্টুডেন্টদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা, শারীরিক বা মানসিক প্রবলেম বা শিক্ষাগত প্রবলেম সলভ করে দেবে। তারা হবে হেল্পফুল একজন ব্যক্তিত্ব, মানে সাপোর্টিভ, কেয়ারিং এবং কাইন্ড। একটি ভুল করেছে সেটা ক্ষমা করে দেওয়ার প্রচেষ্টা টিচারের থাকতে হবে। তার প্রতি যত্নশীল হতে হবে যেন সে তার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। কেয়ারিং বলা হচ্ছে এটাকে, অ্যান্ড সাপোর্টিং হলো হেল্পফুল বা সহায়ক। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, যখন ছাত্রছাত্রীরা টিচারের কাছে আসবে তখন তারা রিল্যাক্সড অনুভব করবে। তারা অত্যন্ত অনুকূল পরিবেশ পাবে একজন টিচারের কাছ থেকে। তাদের ভিতরে টেনশনগুলো ঝরে যাবে, তার প্রশান্তি অনুভব করবে।
No harsh words will be spoken to them. কোনো কঠিন ওয়ার্ড মানে কঠিন শব্দ বা কড়া কথা তাদেরকে বলা যাবে না। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস। আর যে সমস্ত বাচ্চাদের শেখার অবস্থা নেই, যে সমস্ত বাচ্চারা শিখতে অক্ষম, একটু কম বুঝে বা কম পারে, যাদের লার্নিং ডিসএবিলিটিস রয়েছে অর্থাৎ শিখতে অক্ষমতা রয়েছে, তাদেরকে একটু স্পেশাল যত্ন নিতে হবে, বিশেষ যত্ন তাদের প্রতি নিতে হবে। তবে আস্তে আস্তে সেই স্টুডেন্ট মানবিকতার দিকে ধাবিত হবে এবং খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্টে রূপান্তরিত হবে। দ্যাট আনফর্চুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস। কিন্তু দুঃখের বিষয় এই যে বা দুর্ভাগ্যক্রমে দেখা যায় যে আমাদের স্কুল কলেজগুলোতে এই প্রতিচ্ছবিটি একদমই দেখা যায় না। আমাদের স্কুল কলেজগুলোতে এর একটি ব্যতিক্রম পরিবেশ পরিলক্ষিত হয়। The system of education in our part of the world does not allow children much freedom. এই যে আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতি, সেটা বিশ্বের শিক্ষা পদ্ধতির সাথে ম্যাচ করে না, মেলে না। দেখো, দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের ক্ষেত্রে শিক্ষা পদ্ধতি বাচ্চাদেরকে অধিক স্বাধীনতা দেয় না এবং শ্রেণীকক্ষগুলোতে যেখানে তারা ঘন্টার পর ঘন্টা সুরক্ষিত থাকে, সেগুলো খাঁচার মতো দেখতে হয়। এই কথাটা বলা হচ্ছে। দেখো, দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট, আমাদের দেশে শিক্ষার যে পদ্ধতি অফ দ্য ওয়ার্ল্ড ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাস ফ্রিডম, সেই শিক্ষা পদ্ধতিতে ছেলে মেয়েদের অধিক স্বাধীনতা দেওয়া হয় না। অ্যান্ড ক্লাসরুমস look more like cages where they are pent up for hours, এবং ক্লাসরুমগুলো দেখতে একটি খাঁচার মতো, ছোট ছোট ক্লাসরুম, সেখানে লেখাপড়া মোটেও ভালো হয় না, একদমই অসঙ্গতিপূর্ণ লেখাপড়া হয়। সেখানে ছেলেমেয়েরা ঢুকে সেখানে শান্তিতে বসতেও পারে না। দেখা যায় অনেক সময় অনেক ক্লাসরুমগুলোতে ফ্যানও নাই। আধুনিক যুগের ক্লাসরুম, সেখানে ফ্যান থাকে না, ইলেকট্রিসিটির পর্যাপ্ত ব্যবস্থা নেই। ঘরের ভিতরে বা ক্লাসরুমের ভিতরে পর্যাপ্ত আলো প্রবেশ করে না। সেখানে টিচিং সিস্টেম, টিচিং ম্যানেজমেন্টগুলো অত্যন্ত খারাপ, একটি খাঁচার মতো পরিবেশ সেই ক্লাসরুমগুলোতে। হোয়ার দে আর পেন্ট আপ ফর আওয়ার্স, এবং সেই খাঁচার ভিতরেই, সেই খাঁচার মতো ক্লাসরুমগুলোতে ছেলে মেয়েদের ঘন্টার পর ঘন্টা বন্দি করে রাখা হয়। রবীন্দ্রনাথ ট্যাগোর reads his an Eastern University in Unit 6. রবীন্দ্রনাথ ট্যাগোরের অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি ইউনিট 6 অধ্যায়ে অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি নামে তার একটি প্যাসেজ আছে। সেই প্যাসেজটি তোমরা পড়ে দেখতে পারো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে এই যে পরিবেশ, আমাদের ক্লাসরুম, আমাদের টিচিং সিস্টেম, এই যে পরিবেশটা, সেই পরিবেশটা অগ্রহণযোগ্য একটি পরিবেশ। সো ডিড উইলিয়াম ব্লেক 1757 to 1827। উইলিয়াম ব্লেক 1757 থেকে 1827 সালের যিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন, সেই উইলিয়াম ব্লেক
অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার। তিনি ছিলেন একজন ইংরেজি কবি এবং চিত্রকর। হোজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুডেড চিলড্রেন। তার লেখার প্রিয় বিষয় ছিল শিশু। ইন হিজ পোয়েম দ্য স্কুল বয়, এবং এই উইলিয়াম ব্লেকের তার স্কুল বয় কবিতাটিতে একটু উইলিয়াম ব্লেক সম্পর্কে আমাদের জানা দরকার। উইলিয়াম ব্লেক হলো রোমান্টিক যুগের একজন কবি। রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি উইলিয়াম ব্লেক। তো এই উইলিয়াম ব্লেক উনি মূলত রিয়াল রোমান্টিক নয়, উনি হলেন একজন প্রি রোমান্টিক কবি। ওনাকে প্রি রোমান্টিক এজন্যই বলা হচ্ছে কারণ রোমান্টিক যুগের যে টাইম স্প্যান 1757 থেকে 1832, অর্থাৎ 1798 থেকে 1832 সাল, 1798 to 1832, এই সময়টা হলো ইংলিশ লিটারেচারে বা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ হিসেবে খ্যাত এই সময়টা। তো এই সময়কালে যদিও এই সময়কালের কিছু আগে তার জন্ম হয়, এটি একটি কারণ। দ্বিতীয়ত হলো রোমান্টিক যুগের যে সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে আমরা পাই না, ফলে তাকে সম্পূর্ণ একদম রিয়াল রোমান্টিক বলা যাবে না, তাকে বলা হয় প্রি রোমান্টিক কবি। ইংরেজি সাহিত্যে উইলিয়াম ব্লেক প্রি রোমান্টিক কবি হিসেবে পরিচিত। এবং উইলিয়াম ব্লেক সহ এই রোমান্টিক যুগে আরও চারজন বিখ্যাত কবি ছিল। তার মধ্যে ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, পার্সি বিশি শেলি এবং জন কিটস। এই পাঁচজনই হলো রোমান্টিক যুগের প্রতিনিধিত্বকারী কবি। তার মধ্যে প্রি রোমান্টিক অর্থাৎ রোমান্টিকদের অগ্রদূত এই উইলিয়াম ব্লেক। তার কবিতাগুলো লিখত দুটো অংশে বিভক্ত করে, একটা ছিল সংস অফ ইনোসেন্স আর একটি হলো সংস অফ এক্সপিরিয়েন্স। তো আজকে যে কবিতার কথা বলা হচ্ছে দ্য স্কুল বয়, এই কবিতাটি মূলত সংস অফ ইনোসেন্সের অন্তর্ভুক্ত এই দ্য স্কুল বয় কবিতাটি। এর আগেও আমি এই বিষয়ে কিছু বলেছিলাম, আবার স্মরণ করে দিলাম তোমাদের সুবিধার্থে। দেখো, দ্য স্কুল বয় কবিতাটিতে উইলিয়াম ব্লেক লেখেন অ্যাবাউট এ ইয়ং বয়, একজন যুবক বালক সম্পর্কে তিনি লেখেন, হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল। সে তার স্কুল সম্পর্কে অত্যন্ত অসুখী। হোয়ার ডোরফেস টিচার্স গিভ জয়লেস লেসন্স। যেখানে বদমেজাজি টিচার্সরা আনন্দহীন কিছু শিক্ষা প্রোভাইড করে থাকে। হি উড রাদার লাইক টু বি আউটডোরস অ্যান্ড এনজয় দ্য সামার। এবং আমরা দেখতে পাই সেই কবিতার মধ্যে যে সেই যুবক বালকটি বাইরে গিয়ে ঘোরাফেরা করতে চায়। লেখাপড়ার যে দায়বদ্ধতা, লেখাপড়ার যে কঠিন শিকল, সেই শিকল থেকে সে বেরিয়ে আসতে চায়, বেরিয়ে এসে সে গ্রীষ্মের দিনগুলোকে উপভোগ করতে চায়, কিন্তু তার নিষ্ঠুর পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা তাকে সেদিকে যেতে দেয় না, ফলে তার মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য ড্রোজারি অফ স্কুল। সে তার পিতামাতাকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে বলে স্কুলের যে একঘেয়ে পরিবেশ সেখান থেকে তাকে রক্ষা করার জন্য। ড্রোজারি একটি ওয়ার্ড, একঘেয়ে পরিবেশ অর্থে ব্যবহৃত হয়েছে। তো সে তার পিতামাতাকে সেই স্কুলের একঘেয়ে পরিবেশ থেকে রক্ষা করার কথা বলেছে, মুক্ত করার কথা বলেছে। বাবা মা, আমি স্কুলের এই পরিবেশের সাথে
ম্যাচিং করা, তারপর এগুলোর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। আমার একটু মুক্ত সময় প্রয়োজন, আমাকে সেই মুক্ত সময়গুলো দাও। কিন্তু সেটাও সম্ভব হয় না, এবং এই শিক্ষার শৃঙ্খলে আষ্টে-পৃষ্ঠে তাদেরকে চলাচল করতে হয় এবং শিক্ষার দিকে ধাবিত হতে হয়। যাই হোক, এই প্যাসেজটি অত্যন্ত কমন। তোমরা এই প্যাসেজ থেকে কোশ্চেন এ এবং বি অবশ্যই বাসায় অধ্যয়ন করবে, এবং এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো বাসায় মুখস্থ করে ফেলবে। এটাই হবে তোমাদের হোমওয়ার্ক। আর পরীক্ষার বেশি সময় নেই, যখন স্কুল কলেজ খুলবে হুটহাট একটি সিদ্ধান্ত হবে আমার যেটা মনে হচ্ছে, কারণ তোমাদের যদি সেশনটা ঠিক রাখতে হয় তাহলে সরকারকে অবশ্যই হুটহাট একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সো তোমাদের মোটেও এই সময় অপচয় করা উচিত হবে না। বাসায় তোমরা অ্যাভেলেবেল টাইম পাচ্ছ, সেগুলো ব্যবহার করে অবশ্যই ভালো একটি রেজাল্টের প্রিপারেশন নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লকডাউনের কারণে ক্লাস সংক্ষিপ্ত হচ্ছে, এবং আমরাও বাসার থেকে কলেজে যাইতে প্রবলেম ফেস করতেছি, তো সেই জন্যই এভাবে ক্লাসটি সম্পন্ন হলো। তো এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারলে সেগুলো ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস সানি, হ্যাভ এ ক্যান্ডেল লাইট। আল্লাহ হাফেজ।